সাধারণত চোর জেলখানা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কখনো কি শুনেছেন যে চোর পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে জেলখানার ভেতরেই ঢোকে চুরি করতে? তাও আবার কোনো হীরা জহরত নয়, বরং জেলখানার ভেতরে থাকা মন্দিরের দান বাক্স চুরি করতে। আজ আমরা এক্সপ্লেন করব এমন একটি ওয়েব সিরিজ যেখানে একজন খ্যাপাটে চোর, একজন বইপ্রেমী জেল সুপারিনটেন্ডেন্ট এবং কয়েকজন আনাড়ি পুলিশ অফিসারের মধ্যে ইঁদুর বিড়ালের লড়াই শুরু হয়ে যায়। যারা একটু অন্যরকম মিস্ট্রি থ্রিলার সাথে কমেডি টাইপ ওয়েব সিরিজ পছন্দ করেন, আজকের এক্সপ্লেনেশনটি তাদের জন্য একদমই মিস করা যাবে না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ কাকি সার্কাস। তো চলুন শুরু করা যাক। এপিসোড 1-এর শুরুতেই দেখা যায় জেলখানায় একজন কয়েদি বসে বই পড়ছিল। হঠাৎই তার চোখ পড়ে সামনের থাকা জেলের দেয়ালের দিকে। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই তারই সাথে থাকা তার কাজিন এসে তাকে জিজ্ঞেস করে সে কি ভাবছে। সেই কয়েদি বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। সামনে সেই বেঞ্চটা দেখতে পাচ্ছ, আর তার ঠিক ওপরে একটা সাবান রাখার জায়গা। আমরা যদি বেঞ্চের ওপরে উঠে সাবান রাখার সেই জায়গায় পা দিয়ে বড় করে একটা লাফ দিয়ে দেয়ালের উপরে থাকা ডাল ধরে ফেলতে পারি, তাহলে আমরা খুব সহজেই এখান থেকে পালিয়ে যেতে পারবো। তার কাজিন বলে, আমি তোমাকে একটা আইডিয়া দেই। তুমি জাস্ট 2টা দিন মুখে তালা দিয়ে এখানে চুপচাপ করে বসে থাকো, এরপরেই পুলিশ আমাদের এমনিতেই ছেড়ে দেবে। তখন আমরা জেলের মেন গেট দিয়েই রাজার মতো বের হয়ে যাব। এসব জেল পালানো বড় বড় ক্রিমিনালদের কাজ, আমাদের নয়। চুপচাপ তুমি বই পড়ো। এরপরেই অ্যানিমেশনের মাধ্যমে ড্যানিয়েলের বাড়িকে দেখানো হয়, যার বাড়িতে জানালার শিক কেটে একজন চোর ঢুকে পড়ে। সেই দিনই ড্যানিয়েলের বাড়িতে ড্যানিয়েলের জন্মদিন পালন করা হচ্ছিল। সবাই সেদিকেই ব্যস্ত ছিল। এদিকে দেখা যায় সেই চোরটা ফোনে কোনো একটা মেয়ের সাথে কথা বলছিল। অন্যদিকে ড্যানিয়েলের বাড়িতে 2জন মহিলাকে বলতে শোনা যায় জনি সেই ভিড়ের ভেতরে আসবে না, ও একটু লাজুক স্বভাবের। চোরটা সেই মেয়েটিকে ফোনে বলছিল, আমাদের এই বাড়িতে শুধুমাত্র একজনের থেকেই সতর্ক থাকতে হবে। এই বাড়িরই ছোট্ট একটা ছেলে, মনে হয় একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। চোরটা ড্যানিয়েলের বেডরুমে ঢুকতেই সেখানে একটা দাঁতের কপাটি দেখতে পায়, যেটা স্বর্ণের তৈরি ছিল। আসলে চোর এটাই চুরি করতে এসেছিল। যখনই সেটা নিতে যাবে ঠিক তখনই একটা কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে। আসলে এই কুকুরের বাচ্চাটার নামই ছিল জনি, যে একটু লাজুক স্বভাবের, মানুষের ভিড়ভাট্টা এড়িয়ে চলত। কিন্তু চোরটাকে দেখার পরে জনি ঘেউ ঘেউ করতে থাকে। অন্যদিকে মহিলারা ভাবতে থাকে অনেক সময় ধরে জনিকে কিছু খাওয়ানো হয়নি, আর এই জন্যই সে ডাকছে। এদিকে চোরটা সেই জনির থেকে বাঁচার জন্য বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকে, আর একটা সময় জানালা দিয়ে লাফ দিয়ে বসে। কিন্তু সে আসলে লাফ দেয়নি, বরং জানালার কার্নিশ ধরে ঝুলেছিল। অন্যদিকে জনিও তার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে জানালা দিয়ে লাফ দিয়ে বসে এবং ড্যানিয়েলের বার্থডের জন্য যে কেক আনা হয়েছিল সরাসরি সেই কেকের ওপরে যেয়ে পড়ে। বাড়িতে হইচই পড়ে যায়। আর এই ফাঁকে সেই চোর সেই স্বর্ণের দাঁতের কপাটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। আর ফোনে তখনও সে মেয়েটির সাথেই কথা বলছিল, আর বলছিল, আমি তোমাকে বলেছিলাম এসব লোকেরা আমার কখনোই কিছু করতে পারবে না, দেখলে তো আমি ঠিকই বের হয়ে আসলাম। এরপরেই সাবজেল কান্না গিয়ান্দাপুরামের দৃশ্য দেখানো হয়। জেলের ভেতরে বসে অর্জুন ফোনে কারোর সাথে কথা বলছিল। আসলে কয়েকজন পুলিশ অফিসার একটি রাউডিকে ইনকাউন্টার করার জন্য গিয়েছিল, ধরার জন্য গিয়েছিল। সেখানে তারা যে কি করেছে সেটাই অর্জুন তার কাছ থেকে জানতে চাইছিল। দেখা যায় অর্জুন ওয়াশরুমের ভেতরে বসে ফোনে কথা বলছিল। বাইরে বের হতেই অন্য একজন পুলিশ অফিসার দেখে বলে, আজকে কার ঘটনা শুনলে? আসলে অর্জুনের পুলিশের চাকরিটা ভালো লাগলেও এই জেলের ভেতরে যে তাকে চাকরিটা দেওয়া হয়েছে সেটা তার ভালো লাগেনি। তার ইচ্ছে সে দৌড়ে দৌড়ে গ্যাংস্টারদের ধরবে, ইনকাউন্টার করবে। একটু পরেই দেখা যায় সেই জেলের ভেতরে জেল সুপারিনটেন্ডেন্ট আনবু সেলভাম তাকে ড্রয়ার থেকে একটি বই বের করে দেয় আর বলে, জেলের ভেতরে বসে এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। সেই কয়েদিকে আনবু বলে, তুমি যখন এখান থেকে বের হয়ে যাবে তার আগে এই বইটা তোমাকে পড়া শেষ করতে হবে। শুধু পড়লেই হবে না, এমনভাবে পড়তে হবে যাতে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো। আর যেদিন তুমি এখান থেকে বের হয়ে যাবে আমি তোমাকে এই বই থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করব। যদি পারো তো ভালো, যেভাবে এসেছো সেভাবেই বের হয়ে যেতে পারবে, নয়তোবা। অর্জুন তখনই লাঠি দেখায়, অর্থাৎ তাকে পেটানো হবে। কয়েদিও ভয় পেয়ে যায়, আর সে আগে কখনো শোনেনি যে জেলের ভেতরে বই পড়তে দেওয়া হয়। এরপরেই দেখা যায় সেই কয়েদিকে আসার সময় আনবু কিছু খুচরোর টাকাও দিয়ে দেয়। অর্জুন বলে, রেখে দাও, কাজে লাগবে। অর্জুন বলে, এখানে নতুন তো তাই জানো না, আসলে 30 বছর আগে এই জেলে একজন জেলার ছিল,
সানমুগাম পান্ডিয়ান। সে অনেক রাগী টাইপের লোক ছিল। কোনো কয়েদি আসলে আগে তাকে পেটাতো, তারপর নাম জিজ্ঞেস করত। তুমি যদি ওই সময় আসতে তাহলে এখন তুমি ঠিকঠাকভাবে হাঁটতে পারতে না। সে এতটাই নিষ্ঠুর ছিল। একদিন এক কয়েদিকে এতটাই পিটিয়েছিল যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। এরপরে একদিন সেই জেলার এখানে এসে দাঁড়ায়। তখনই ঠিক তার সামনেই একটা উজ্জ্বল বাতি জ্বলে ওঠে, আর সেখানে একজন দেবীর আবির্ভূত হয়। সেই দেবী সানমুগামকে বলছিল কয়েদিরা তাদের শাস্তি পাবার জন্যই এখানে এসেছে, নিজেদেরকে শুধরানোর জন্যই এখানে এসেছে, কিন্তু তুমি তাদের টর্চার করে তাদের প্রতি অন্যায় করছো, আর আমি এই অন্যায় আর মেনে নেব না। তোমাকে আমি শেষবারের মতো বলে দিলাম, এরপরেও যদি তুমি এই ধরনের কাজ করো তোমার ভালো হবে না। সেই জেলার বিশ্বাস করেছিল যে কণ্ঠস্বর সে শুনতে পেয়েছিল সেটা ছিল কান্নাগি দেবীর, আর এরপরে থেকেই সে আর কোনো কয়েদির ওপরেই হাত তোলেনি কখনো। এমনকি কান্নাগি দেবীর এই মূর্তিটাকে এখানেই প্রতিষ্ঠা করে। শুধু তাই নয়, একটা দান বাক্স এখানে রাখে। এই দান বাক্সটা প্রত্যেক বছর কেরালাতে কান্নাগি দেবীর মন্দিরে পাঠানো হয়। তোমাকে জেলার যে টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো এই দান বাক্সে ফেলে এসো, যাও। যদি তুমি সত্যি নির্দোষ হও তাহলে অবশ্যই দেবী তোমাকে রক্ষা করবে। সেই কয়েদি দেবীর কাছে মন থেকে প্রার্থনা করে আর বলে সে যেন নির্দোষ প্রমাণিত হয়, তাকে যেন ছেড়ে দেয়া হয়। অর্জুন বলে সানমুগাম স্যারের পরে আনবু স্যার এসেছে, সে একেবারেই ভিন্ন রকম একজন মানুষ। এরপরেই অর্জুন সেই কয়েদিকে সেই সেলে রাখে যে সেলের ভেতরে সেই দুজন চোর ছিল। জেলের ভেতরে কোলান্দি সেই কয়েদির সাথে কথা বলতে থাকে। এছাড়া কোলান্দি তার কাজিন মানিকেও তার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে তারা চোরের কেসে এখানে এসেছে। সে কি জন্য এসেছে? সেই কয়েদি বলে আসলে সে দুর্ঘটনাবশত একজনকে খুন করে ফেলেছে। মানি খুবই এক্সাইটেড হয়ে যায়। খুন করে ফেলেছেন? খুনের কেস? কিভাবে খুন করেছেন? গান দিয়ে, ছুরি দিয়ে, নাকি অন্য কোনোভাবে? সেই লোকটা বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে খুন করতে চায়নি, সেটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল। এদিকে অর্জুন আরও একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছিল আমাদের জেলারের মতো মানুষ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সরকার জেলখানা বানিয়েছে কয়েদিদের রাখার জন্য, তাদের পিটিয়ে মানুষ করার জন্য, কিন্তু আমাদের জেলার স্যার তো একজন টিচার, সে কয়েদিদের বই দেয়, বই পড়িয়ে সে তাদের মানুষ করবে। এসব বিষয় খুবই হাস্যকর। ঠিক তখনই দেখা যায় আনবু আসলে পেছনে এসে দাঁড়িয়েছিল। সে অর্জুনের এই সব কথা শুনে ফেলে। অর্জুন প্রচণ্ড ঘাবড়ে যায়। আনবু বলতে থাকে আমাদের এখানে যেসব কয়েদি আসে, চোর, ছিনতাইকারী, খুনি, এরা কখনোই জন্ম থেকে অপরাধী হয়নি, বরং সমাজের পারিপার্শ্বিকতাই এদের অপরাধী বানিয়ে তুলেছে। আর এই জন্যই শুধুমাত্র জেল নয়, বরং বই তাদের রিফর্ম করতে পারে, আবারও পুনরায় মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। কারণ বই শুধু কাগজের পাতা নয়, এটা একটা জ্ঞানের ভাণ্ডার, মানুষকে বিকাশিত করে। আর আমার মনে হয় সেই বিকাশটা তোমারও দরকার, তোমারও এই বই পড়া দরকার। কি তোমার বিশ্বাস হচ্ছে না তো? চলো তোমাকে একটা জিনিস দেখাবো। এরপরেই সে অর্জুনকে তার রুমে নিয়ে যেয়ে একটি বই দেয় আর বলে আমার 28 বছর সার্ভিস লাইফে এই বইটাই সবথেকে ভালো, তুমি এটা পড়বে, বারবার পড়বে, দেখবে তোমার ভেতরে অনেক পরিবর্তন আসবে। অর্জুন শুধুমাত্র বইটা নেবার জন্যই নেয়, তার পড়ার কোনো ইচ্ছেই ছিল না। আনবু যাবার আগে বলে দেয় এই বইটা থেকে আমিও কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করব। আর একটা কথা হচ্ছে আনবু এই বইটা নিজেই লিখেছে তার অভিজ্ঞতা থেকে। বাসায় আসার পরে অর্জুনকে দেখা যায় বসে বসে খাবার খাচ্ছিল এবং সে ক্রাইম থ্রিলার মুভি দেখছিল। এটা তার অনেক বেশি পছন্দের। তখনই তার মা আসে এবং বলে তাকে পুজোর টাকা দিতে হবে। অর্জুন বলে এই মাসে তো তোমাকে পুজোর টাকা দেওয়া হয়েছে। অর্জুনের মা বলে তোমার বিয়ের জন্য আরও একটা পুজো করতে হবে। অর্জুন রেগে যায় আর বলে আমি এখন বিয়ে করব না, তোমাকে কোনো পুজো করতে হবে না। এতে অর্জুনের মাও রেগে যায় আর বলে বিয়ে না করলে কালকে থেকে খাবার বন্ধ। অর্জুন বলে ঠিক আছে, আমি তোমাকে টাকা দেব, যা ইচ্ছে করো, কিন্তু বিয়েটা এখন আমি করব না। অর্জুনের মা বলে এই বছর তুমি বিয়ে না করলে তোমার কুণ্ডলিতে দোষ আছে, আগামী 4 থেকে 5 বছরের মধ্যে তোমার বিয়ে হবে না, আর তখন তোমার বয়সটাও বেশি হয়ে যাবে, তোমাকে মেয়ে কে দেবে? অর্জুন বলে তখনকারটা তখন দেখা যাবে, এখন সে বিয়ে করবে না। রাতে অর্জুনকে দেখা যায় সেই বইটা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ে। পরের দিন দেখা যায় জেলের ভেতরে মানি আর কুলান্দিকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তার আগে আনবু তাদের সেই বই থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যেটা তাদের পড়তে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় একজন একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে না। এতে আনবু রেগে যায় আর অর্জুন তাদের পেটাতে শুরু করে। অবশেষে কিছু মারধর দিয়ে তাদের দুজনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়।
আর যাবার আগে তাদের দুজনের কাছে যেসব টাকা পয়সা ছিল তারা সেই দান বাক্সে ফেলে দিয়ে আসে। মানি তখন দান বাক্সে টাকা ফেলার সময় অর্জুনকে বলে, স্যার এটা তো পুরো ভরে গেছে, মন্দিরে পাঠিয়ে দিন। অর্জুন বলে, তোমার সেটা ভাবতে হবে না। জেল থেকে বেরিয়ে বাসে করে আসছিল কুলান্দি আর মানি। তারা কথা বলছিল। কুলান্দি বলে, আমি ভাবছি এই পেশাটা ছেড়ে দেব। এই জেলে যে বই পড়ো আর প্রশ্নের উত্তর দিতে না পারলে পেটানি খাও, এগুলো আর ভালো লাগছে না, বয়স হয়েছে। অন্যদিকে মানি বলে, ঠিক আছে, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, জেলের ভেতরে থাকা সেই দান বাক্সটা একেবারে ভরা ছিল, মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা তো হবেই। কুলান্দি বলে, হ্যাঁ তাতে কি। মানি বলে, দানবাক্সের ঠিক সামনেই সেই বেঞ্চ এবং সাবান রাখার সেই পাথরটা দেখেছিলে, আমরা কিন্তু সেটা ব্যবহার করে 1 নিমিষেই সেই দানবাক্সটা খালি করে নিয়ে আসতে পারি। অনেক বড় একটা দান হয়ে যাবে, আমরা ছোটখাটো একটা বিজনেসও দিয়ে দিতে পারবো। কুলান্দি বলে, মাথা যদি খারাপ না হয়ে থাকে এইসব চিন্তা বাদ দাও, আর যদি করতেই হয় একা করো, আমাকে এইসবের ভেতরে রেখো না। মানি বলে, আরে তুমি দেখি সিরিয়াস হয়ে যাচ্ছ, আমি তো শুধু মজা করছিলাম। এরপরেই তারা বাস থেকে নেমে যায়। তখনই দেখা যায় জেল থেকে তাদের যে বইটা দেয়া হয়েছিল বইটা তারা বাসের সিটে রেখেই চলে যায়। এদিকে রাতের বেলা অর্জুনকে দেখা যায় জেলের ভেতরে কিছুক্ষণ পাহারা দেয়, আর এরপরেই চেয়ারে বসে মোবাইলে কিছুক্ষণ রিলস দেখে। রোমান্টিক রিলস দেখার পরেই সে চাঁদের দিকে তাকায়। এরপরেই মোবাইলটা বের করে কুবেরা ফাইন্যান্স নামের সেভ করা একটা নাম্বারে কল করে, কিন্তু কলটা ধরছিল না। পাশের সেলের কয়েদি বলে, কি স্যার ফোন ধরছে না? তাহলে এক কাজ করুন, ফোনটা আমাকে একটু দিন, আমি আমার প্রেমিকার সাথে একটু কথা বলি। অর্জুন পড়ে যায় মহাবিপদে। নিজের পছন্দের মানুষ ফোন ধরছিল না। অন্যদিকে চোর চাইছিল গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলার জন্য। সে তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়, আর ফোনটা রেখেই সে বই পড়তে শুরু করে। সকালবেলা দেখা যায় অর্জুন বই পড়তে পড়তে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সকালবেলাতে জেলে আরও 2 জন কয়েদি আসে। নিয়মমাফিক তাদেরও সেই হুন্ডির মাঝে কিছু টাকা দিয়ে আসতে বলা হয়। যখন একজন কয়েদি সেই কলসির ভেতরে কিছু খুচরা পয়সা রাখতে যায়, সেটা ঝন করে বেজে ওঠে। অর্জুনের সন্দেহ হয়। এরপরে আবারও সে কয়েকটা কয়েন নিয়ে সেটার ভেতরে ফেলতে সেটা আবারও ঝনাত করে বেজে ওঠে। এতে সে নিশ্চিত হয়ে যায় কলসি তো খালি। কিন্তু গতকালকেই মানি তো বলেছিল কলসি একেবারে ভরে গেছে, তাহলে কলসি খালি হলো কি করে? অর্জুন খেয়াল করলেই দেখতে পায় সেখানের একটা রড কাটা ছিল, আর তখনই সে বুঝতে পারে এই কলসির থেকে টাকা চুরি করা হয়েছে। এপিসোড 2 এর শুরুতেই দেখা যায় সেই কয়েদিকে, যে দুর্ঘটনাবশত একজনকে খুন করে জেলে চলে গিয়েছে। আসলে তার একটা কফিনের দোকান ছিল, সে কফিন বিক্রি করত। একজন কাস্টমার এসেছিল কফিন কেনার জন্য। সে তাকে বলছিল, এই কফিনটাতে তোমার মায়ের ডেড বডিটা ঠিকঠাকভাবে জায়গা হবে না, তুমি এটা নাও, তুমি তো বিদেশ থাকো, তোমার মাকে শেষবারের মতো একটু ভালোভাবে বিদায় করো। কুমার বলে, এই কফিনটা দেখো, এটা আমি অনেক যত্নে নিজ হাতে বানিয়েছি, এটাতে তোমার মায়ের অনেক সুন্দর করে শেষক্রিয়াটা হয়ে যাবে। লোকটারও কফিনটা পছন্দ হয়, কিন্তু দাম শোনার পরে সে নর্মাল একটা কফিন নিয়ে চলে যায়। আসলে কুমার সেই কফিনের দাম চেয়েছিল 80,000 টাকা। এই জন্য সেই কফিনটা এখন পর্যন্ত বিক্রি হয়নি। কিন্তু কুমার আশাবাদী এই কফিনটা কেউ না কেউ কিনবে। এই জন্য কফিনটা সে অনেক যত্ন সহকারে একটু উপরে উঠিয়ে রেখেছিল। কুমারের দোকানের ঠিক সামনেই একটা বাড়ি ছিল, সেটা ছিল বিঘ্নেশের বাড়ি। আর বিঘ্নেশ এই কুমারের উপরে একেবারেই খ্যাপা, কারণ সে তার বাড়ির সামনে কফিনের দোকান দিয়েছে, আর এটাকে সে পুরোপুরি অশুভ মনে করে। এই জন্য তার মেজাজটা সবসময় হাই হয়ে থাকে। সে তার ছেলে বউদের সাথে বাজে ব্যবহার করতে থাকে। বিঘ্নেশ আসলে সারাক্ষণ ভাবতে থাকে কি করলে কুমার নিজে থেকেই তার দোকানটা এখান থেকে বন্ধ করে চলে যাবে। বিঘ্নেশ একজন ব্যাংকার ছিল। ব্যাংকে আসার পরেই জানতে পারে তাদেরই একজন কলিগ কান্নান মারা গেছে গতকাল রাতেই। বিঘ্নেশ ভয় পেয়ে যায়, এত ইয়াং বয়সে মারা গেল কি করে? বাকিরা বলছিল সাইলেন্ট অ্যাটাক হয়েছে, রাতে খাবার দাবারের পরে ঘুমিয়ে গেছে। সকালে যখন জাগাতে যাবে তখনই তার স্ত্রী দেখতে পায় সে মারা গেছে। আসলে মৃত্যুটা কখন কিভাবে আসে বলা যায় না। বিঘ্নেশ আসলে মৃত্যুকে অনেক বেশি ভয় পেত। এই জন্য সে ভাবতে থাকে হয়তোবা এমন কিছু তার সাথেও হতে পারে, যে কোনো সময় তার হার্ট অ্যাটাক হতে পারে। রাতের বেলা ঘুমানোর সময় তার স্ত্রীকেও একই কথা বলে, যদি তার কিছু হয়ে যায় তাদের কি হবে, তার সাথে যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়। কিন্তু তার স্ত্রী তার কথায় কোনো পাত্তা না দিয়েই ঘুমিয়ে পড়ে। বিঘ্নেশও কোনো উপায় না পেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ওঠার পরেই দেখা যায় বিঘ্নেশ মারা গেছে। সবাই তার লাশের পাশে কান্নাকাটি করছে। তার লাশটা কফিনে রাখা হয়েছে। সেই কফিনটা যখন সবাই সেখান থেকে নিয়ে যাচ্ছিল, বিঘ্নেশ বলে, নিয়ে যেও না, আমি জীবিত আছি, চিৎকার করতে থাকে। আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। সে আসলে দুঃস্বপ্ন দেখেছিল। তখনই জানালা দিয়ে দেখতে পায়
লাল আলো বারবার ফ্লিক করছে। জানালা খুলতেই সে দেখতে পায় কুমারের দোকানের সাইনবোর্ডটা বারবার জ্বলছিল আর নিভছিল। এটা দেখে মৃত্যুর কথাটা তার আরো বেশি মনে পড়ে। সকালবেলায় তার স্ত্রীর কাছ থেকে শুনতে পায় তাদের এরিয়ার যে ড্যানিয়েল ছিল তার গতকাল রাতেই হার্ট অ্যাটাক হয়েছে, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। বিঘ্নেশের ভয়টা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সে তার স্ত্রীকে বলে, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম কোন দিন জানি আমার কিছু হয়ে যায়। ভয়ে বিঘ্নেশ চলে আসে একজন গণকের কাছে, তার জন্মকুণ্ডলী দেখায় আর বলে সে রাতে ঘুমাতে পারছে না, তার মনে কোনো শান্তি নেই, আর সে রাতের বেলা দুঃস্বপ্ন দেখে অনেক বেশি। গতকাল রাতেও স্বপ্নের মধ্যেই সে মারা গিয়েছিল। সেই গণক সবকিছু পরীক্ষা করার পরে বলে, তোমার বাড়ির উত্তর পাশে তোমার যমদূত তোমার জন্য অপেক্ষা করছে, আর সেটাই তোমার সব অশান্তির কারণ, তোমার বিপদের কারণ, সেটাকে সরিয়ে ফেলো। বিঘ্নেশ গণনা করে দেখতে পায় তার বাড়ির উত্তর দিকে কুমারের সেই কফিনের দোকান, আর সে বুঝতে পারে এই গণক আসলে কুমারের কথাই বলছে। এই কুমারই আসলে তার সব অশান্তির মূল। এই জন্য কুমারের দোকানে যেয়ে সে ঝামেলা করতে থাকে আর বলে, তোমাকে কতবার বলেছি এইসব দোকান এখানে দেবে না, তুমি আমার বাড়ির সামনে দিয়েছ। দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া বেঁধে যায়। এরিয়ার মানুষ এসে তাদের থামায়। ঝগড়া শেষে বিঘ্নেশ যখন সেই দোকান থেকে বের হয়ে আসে, তার ছেলে বলে, বাবা স্কুলে যাব, প্রজেক্টের কাগজ কিনতে হবে, আমাকে 10টা টাকা দাও। বিঘ্নেশ যখনই পকেটে হাত দিতে যাবে সে দেখতে পায় সেটা ছিঁড়ে গেছে। বুঝতে পারে হাতাহাতির সময় পকেট ছিঁড়ে টাকাগুলো সেই দোকানেই পড়ে গেছে। এই জন্য আবারও বিঘ্নেশ আস্তে আস্তে কুমারের দোকানে চলে যায় আর একটা একটা করে কয়েন ওঠায়। কুমারও ওই বিষয়টা দেখতে পায়। বিঘ্নেশ ধীরে ধীরে কয়েন খুঁজতে খুঁজতে দেখতে পায় একটা কয়েন কুমারের পায়ের নিচে যেয়ে পড়ে আছে। সেই কয়েনটা উঠাতেই যাবে, তখনই কুমার পেপার উঠিয়ে তাকে দেখতে পায় আর রেগে গিয়ে তাকে একটা লাথি মেরে বসে। আর বিঘ্নেশ যেয়ে পড়ে সেই কাঠের মধ্যে, যে কাঠ দিয়ে কফিনটাকে সাপোর্ট দেওয়া হয়েছিল, যার ফলে সাপোর্টটা সরে গিয়ে পুরো কফিনটা বিঘ্নেশের উপরে পড়ে আর বিঘ্নেশ সাথে সাথেই মারা যায়। কুমার তো পুরোপুরি শকড হয়ে যায়, আর এই জন্যই কুমারের জেল হয়েছিল। এদিকে দেখা যায় অর্জুন তার হায়ার অফিসারের সাথে দেখা করতে আসে এবং তাকে সেই হুন্ডি কেসটা নিয়ে বলে। অর্জুন বলে, আসলে জেলের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই যেটা দিয়ে মন্দিরের সেই দানবাক্সটা দেখা যাবে, যার ফলে আমাদের হাতে কোনো ফুটেজ নেই। কিন্তু আমি ব্যাংক এবং ট্রেড অ্যাসোসিয়েশনকে বলে দিয়েছি যদি কেউ এমন অনেকগুলো কয়েন নিয়ে আসে এক্সচেঞ্জ করার জন্য, তাহলে যেন আমাদের খবর দেয়। অর্জুন আর আনবু চলে যায় অ্যাসোসিয়েশন চেয়ারম্যানের কাছে এবং তাকে বলে, সে বলে, আমি গ্রুপে মেসেজ করে দিয়েছি, যদি কোনো আপডেট পাওয়া যায় তোমাদেরকে জানানো হবে। এরপরে সেই জেলের রাস্তা দিয়ে যেসব সিসিটিভি ফুটেজ ছিল, যেসব প্রতিষ্ঠান ছিল, তাদের সবার কাছে যে ফুটেজগুলো চেক করে, সবকিছু চেক করে, কিন্তু তারা একটা ক্লুও পায় না। দেখা যায় খুঁজতে খুঁজতে তারা অনেক দূরে চলে আসে একটা চেকপোস্টে। আনবু বলে, আরে এটা কেরালার চেকপোস্ট, এত দূরে চলে এসেছো কেন? এখানে কি চোর আসবে নাকি? আর এরা যদি এই বিষয়টা জানতে পারে তাহলে আমাদের মজা নেবে, তাড়াতাড়ি চলো। অর্জুন আসলে এই সব কথা সেই হায়ার অফিসারকে বলছিল যে তারা কি কি ইনভেস্টিগেশন করেছে। এতে হায়ার অফিসার প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি কি পোস্টার ছাপিয়ে দেবে নাকি? এটা কি অন্যান্য সাধারণ কেস নাকি? টাকাটা কি ব্যাংক বা মন্দির থেকে চুরি হয়েছে? চুরি হয়েছে জেল থেকে। এটা যদি ছড়িয়ে পড়ে চারপাশে, পুলিশের 12টা বেজে যাবে। অর্জুন বলে, স্যার এই কেসটার ব্যাপারে আর তেমন কেউ জানে না, শুধু আমি, জেলার স্যার এবং দীনেশ, অর্থাৎ জেলের আরও একজন পুলিশ অফিসার, এই 3জনই জানে। সেই হায়ার অফিসার বলে, ঠিক আছে, তোমরা গোপনে গোপনে ইনভেস্টিগেশন শুরু করো, কোনোভাবেই কথাটা যেন বাইরে চলে না আসে। এদিকে আনবুকে দেখা যায় সে বই পড়ায় মশগুল ছিল। হায়ার অফিসার সেখানে আসে। আনবু আর অর্জুনকে বলে, আপনারা ইনভেস্টিগেশন চালিয়ে যান, আর যে করেই হোক সেই চোরকে খুব তাড়াতাড়ি ধরতে হবে, না হলে খুব তাড়াতাড়ি সেই কমিটির মেম্বাররা টাকা নেবার জন্য চলে আসবে। তখন যদি জানতে পারে জেলের ভেতর থেকেই চুরি হয়েছে, কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়বে। অর্জুন আর আনবু আবারও কোথাও যেতে থাকে। তাদের সন্দেহটা ছিল মানির ওপরে, কারণ মানি জেল থেকে যেদিন ছাড়া পাবে সেই দিন সেই কলসিটা ধরে বলেছিল এটা পুরোটা টাকায় ভরে গেছে, তার মানে হয়তোবা সেই চুরি করতে পারে এটা। কিন্তু দেখা যায় মানি বাড়িতে ছিল না। তার মা বলে মানি জুটের ফ্যাক্টরিতে কাজ করতে গেছে। তারা সেই ফ্যাক্টরিতে এসে কুলান্দিকে পায় আর কুলান্দিকেই জিজ্ঞাসাবাদ করে, টর্চার করে। অর্জুন বলে, তোমরা জেল থেকে যে টাকাটা লুটপাট করেছো সেই হুন্ডি থেকে, সেটা কোথায়? কুলান্দি বলে, স্যার কসম করে বলছি সেই টাকাটা আমি চুরি করিনি। যেদিন থেকে আনবু স্যারের দেওয়া সেই বইটা আমি পড়েছি সেই দিন থেকে আমি সব চুরি বাদ দিয়ে দিয়েছি। এটা শোনার পরে আনবুর তো গর্বে বুকটা ফুলে যায়। কুলান্দি বলে, স্যার কিন্তু মানি আমাকে বলেছিল সেই টাকাটা চুরি করতে যাবে, আমি নিশ্চিত ওই চুরি করেছে। কুলান্দি বলে, স্যার আনবু স্যারের দেয়া বইয়ের কসম করে বলছি চুরিটা আমি করিনি। সেই বাক্সের রডগুলো কি বাঁকানো ছিল? অর্জুন বলে, হ্যাঁ। কুলান্দি বলে, স্যার এটা মানির স্টাইল, মানি এভাবে চুরি করে।
আনবু অর্জুনকে বলে ও ঠিকই বলেছে, আসলে সব ক্রিমিনালেরই একটা প্যাটার্ন থাকে ক্রাইম করার। মানিরও সেই প্যাটার্নটা একই, যে সে রড বাঁকা করে তারপরে চুরি করে। এরপরে অর্জুন জিজ্ঞেস করে মানিকে কোথায় পাওয়া যাবে। কুলান্দি বলে, জেল থেকে যেদিন বের হয়েছি এর পরে থেকে আমি আর ওকে দেখিনি স্যার। এদিকে কুলান্দি যেহেতু বারবার আনবুর সেই বইয়ের কথা বলছিল, এই জন্য তার প্রতি তার মায়া হয়। আনবু অর্জুনকে বলে, আমার মনে হয় না ও আর কিছু জানে, চলে আসো। কিন্তু অর্জুন তারপরও কুলান্দিকে বলে এই কথাটা যেন কারো কানে না যায়। তারা সেখান থেকে চলে আসে। আশেপাশে কেউ ছিল না, কিন্তু তখনই দেখা যায় সেই ফ্যাক্টরিতে কাজ করা একজন মহিলা লুকিয়ে তাদের কথা শুনে ফেলেছিল আর বলে, ওমা এদিকে চোর, আর ও চুরি করেছে, কথাটা তো সিন্ধুকে জানাতে হয়। তৃতীয় এপিসোডের শুরুতেই দেখা যায় রাতের বেলা সেই মহিলা যখন সিন্ধুর সাথে বাসে করে বাড়ি ফিরছিল, সিন্ধু তাকে জানায়, আমাদের জুট ফ্যাক্টরির কাজ নিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম ইউটিউবে, সেটার 5টা ভিউ হয়েছে, তার মধ্যে একটা ভিউ আমি নিজেই ওয়াচম্যানের ফোন থেকে দেখেছি। এভাবে চলতে থাকলে প্লে বাটন পেতে গেলে আমাদের কয়েক বছর লেগে যাবে। সেই মহিলা বলে, আমাদের আসলে প্র্যাঙ্ক ভিডিও বানাতে হবে, তাহলে মানুষ বেশি বেশি দেখবে। তার মানে এরা দুজন ছিল নতুন ইউটিউবার। সেই মহিলা বলে, জানো আজকে আমি একটা কথা শুনতে পেয়েছি, আমাদের ফ্যাক্টরিতে একটা চোর কাজ করে, আর পুলিশ তাকে এসেছিল জিজ্ঞাসাবাদের জন্য। সাবজেল থেকে নাকি মন্দিরের সেই হুন্ডিটা চুরি হয়ে গেছে। এটা শোনার পরে সিন্ধু অবাক হয়ে যায়, জেলের ভেতর থেকে চুরি হয়ে গেছে। অন্যদিকে তারা যখন এই বিষয়টা নিয়ে কথা বলছিল, তখনই তাদের পাশেই দাঁড়িয়েছিল বাসের কন্ডাক্টর, যে তাদের টিকিট দিচ্ছিল। সেও এইসব কথা শুনে ফেলে। সিন্ধু আর সেই মহিলা বলে, এতগুলো পুলিশের সামনে থেকে জেলের ভেতর থেকে যেহেতু চুরি করেছে, নিশ্চয়ই সে অনেক বড় মাপের কোনো চোর। এদিকে দেখা যায় সারাদিনের ব্যর্থ ইনভেস্টিগেশনের পরে রাতে আনবু বাজার সদাই করে বাড়ি ফেরে। অর্জুন তাকে নামিয়ে দেয় আর বলে, কালকে আমরা আবার শুরু করব। অর্জুন এরপরে আনবুকে একটা রিকোয়েস্ট করে, স্যার মানিকে ধরতে পারলেই পুরো কেসটার সমাধান হয়ে যাবে, তাই আর কাউকে ইনভলভ করার দরকার নেই, আমি আর আপনি এই কেসটার সমাধান করে ফেলব। আনবু তখনই বলে, আমার সার্ভিস লাইফের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারি মানি এই চুরিটা করেনি। আসলে ও যেহেতু আমার বই পড়েছে, নিশ্চয়ই ওর ভেতরে কোনো মানবিকতা রয়েছে। ওর যদি টাকার দরকারই হতো আর চুরি করার দরকার হতো, তাহলে ও অন্য জায়গা থেকে খুব সহজ উপায়ে চুরি করতে পারত। জেলের ভেতর থেকে পুলিশের সামনে দিয়ে চুরি করার মতো রিস্ক কেন সে নিতে যাবে? তুমি অন্য দিক দিয়ে ইনভেস্টিগেশন করো। এরপরে রাতের বেলা সেই চোরকে দেখানো হয়, যে ড্যানিয়েলের বাড়ি থেকে স্বর্ণের সেই কপাটি চুরি করেছিল। ম্যাথিউ আসলে তার প্রেমিকার সাথে কথা বলছিল। ম্যাথিউ বলে, জানো আজকে আমি যখন বাসে ছিলাম তখন আমি শুনতে পেলাম আমাদের জেল থেকে নাকি হুন্ডি চুরি হয়ে গেছে, আর এই চুরির সাথে ত্রিচির কোনো গ্যাং জড়িত রয়েছে। ম্যাথিউর গার্লফ্রেন্ড বলে, তার মানে তো সেই চোর অনেক সাহসী, জেলের ভেতর থেকে পুলিশের সামনে থেকে হুন্ডি চুরি করেছে। ম্যাথিউ বলে, সেটা তো অবশ্যই, সে দেখছিল তার গ্যাসের সিলিন্ডার খালি হয়ে গেছে। তখনই সে তার গার্লফ্রেন্ডকে বলে, এখনই নতুন কাজে যেতে হবে। তার গার্লফ্রেন্ড বলে, ওহো আমাকে জানাতে ভুলো না কিন্তু। এদিকে অর্জুন আর আনবু কথা বলছিল। অর্জুন বলে, স্যার আপনার কি মনে হয় চোর যখন চুরি করেছে জেলের একটা মানুষও তাকে দেখেনি? আর ঠিক তখনই যে রাতে চুরি হয়েছে সেই রাতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কুমার জেলে বসে বই পড়ছিল। কুমার হঠাৎ করে শিয়ালের ডাক শুনতে পায়, বিভিন্ন পশু পাখির ডাক শুনতে পায়। এতে তার একটু ভয় লাগতে শুরু করে, আর এরপরেই গাছে থেকে পাখি উড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। তার ভয়টা বাড়তে থাকে। তখনই দেখা যায় সেখানে একটা ঝোড়ো বাতাস আসে, আর একটু পরেই সেখানে সে একটা ছায়া দেখতে পায়। আর তখনই তার অর্জুনের কথা মনে পড়ে, সেই দেবীর কথা মনে পড়ে। সে ভাবে সেই দেবী হয়তোবা তাকে শাস্তি দেবার জন্য চলে এসেছে। সে প্রচণ্ড ভয়ে প্রভুর নাম নিতে শুরু করে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। দেখা যায় সিন্ধুর সেই ইউটিউব পার্টনার মালতী মুখে ফেসপ্যাক লাগিয়েছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল রোদে কাজ করতে করতে তার চেহারা পুড়ে গেছে, আর এই জন্য তার ভিডিওতে ভিউ আসছে না। সে ফেসপ্যাক লাগিয়ে চোখের শসা লেগে চেয়ারে বসে থাকে। অন্যদিকে তার ছেলে এক ধ্যানে বসে বন্ধুদের সাথে পাবজি খেলছিল। এদিকে ম্যাথিউ যখন রাস্তা দিয়ে হাঁটছিল, দেখতে পায় মালতীর বাড়ির দরজা খোলা। সে ধীরে ধীরে ভেতরে চলে যায়। দেখতে পায় মালতীর চোখে শসা দিয়ে বসে রয়েছে, তার ছেলে পাবজি গেম খেলছে। আর এই ফাঁকেই সে ভেতরে চলে যায় আর রান্নাঘর থেকে গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে বের হয়ে পড়ে। আর এ থেকে আমরা বুঝতে পারি ম্যাথিউ আসলে একটু ভিন্ন রকম চোর। যখন তার যেটা প্রয়োজন হয়, যখন তার যেটা পছন্দ হয়, তখন শুধুমাত্র সে সেটাই চুরি করে। সকালবেলাতেই দেখা যায় মালতী তার ছেলেকে বকাঝকা করছিল। তখনই সেখানে সিন্ধু চলে আসে আর বলে, সকাল সকাল ওকে বকছে কেন? মালতী বলে, কি আর বলবো, একটা কাজে আমাকে সাহায্য করে না। কালকে বলেছি আমি ফেসপ্যাক দিয়ে বসে রইলাম,
দরজাটা বন্ধ করে নাও। দরজা খোলা রেখে সে গেম খেলতে বসে গেছে। এদিকে কোনো এক লোফার আমার গ্যাসের সিলিন্ডারটাই চুরি করে নিয়ে গেছে। একে দিয়ে আমি কী বা করব? এভাবেই সে বকতে থাকে। এদিকে মালতীর ছেলে টাকা না পেয়ে পুজোর জায়গার সামনে রাখা 200 টাকা নিয়ে বের হয়ে পড়ে আর যাবার আগে বলে, মা আমি 200 টাকা নিয়ে গেলাম। এটা শুনে মালতী প্রচণ্ড রেগে যায়। সেখান থেকে একটা কাঠের টুকরো নিয়ে ছেলের দিকে ছুঁড়ে মারে, যেটা লাগে তার মাথায়। ধপাস করেই ছেলেটা পড়ে যায়। একটু পরেই ছেলেটা উঠে বলে, তুমি কি একমাত্র মা যে 200 টাকার জন্য নিজের ছেলেকেই মেরে ফেলবে? নাতি নাতনি দেখার ইচ্ছে নাই নাকি? এটা বলে সে আবারও দৌড়াতে শুরু করে। মালতী তখন আরও রেগে যায়। সিন্ধুকে বলে, 200 টাকা রেখেছিলাম একটা সানস্ক্রিন কেনার জন্য, আর এই অপদার্থটা সেই টাকাটাও নিয়ে গেল। সিন্ধু বলে, যাই হোক এগুলো বাদ দাও, আমাদের ভিডিওতে একেবারেই ভিউ আসছে না, চলো আমরা একটু ভিন্ন রকম ভিডিও বানাই। মালতী বলে, কেমন ভিডিও? সিন্ধু বলে, ভেতরে চলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এদিকে দেখা যায় কুমারের বেল হয়ে গিয়েছিল। সে জেল থেকে বের হয়ে আসে, কিন্তু তার বাসায় আসার পরেই দেখতে পায় সেটা তালা দেয়া। একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করে তার স্ত্রী কোথায় গেছে। সে তাকে খোঁচা দিয়ে বলে, তুমি তো খুন করে জেলে যেয়ে বসে রয়েছো, তোমার স্ত্রী কি খোঁজ নিয়েছো? তুমি বাড়ি ভাড়া দাওনি, আর এই জন্য বাড়ির মালিক তোমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন সে তার বান্ধবীর বাসায় যেয়ে রয়েছে, সেখানে যেয়ে তাকে আর ডিস্টার্ব করো না, তুমি তোমার মতো থাকো। এদিকে দেখা যায় মালতী আর সিন্ধু তারা আসলে ব্লগ ভিডিও বানাচ্ছিল। সেখানে গতকাল রাতেই যে মালতীর বাসা থেকে গ্যাসের সিলিন্ডার চুরি হয়ে গেছে সেই বিষয়ে তারা ব্লগ ভিডিও বানাচ্ছিল। অপরদিকে দেখা যায় সেই ভিডিওটাই দেখছিল কুমার তার মোবাইলে। সেই ভিডিওতে সিন্ধু আর মালতী বলছিল, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে এই গ্যাস সিলিন্ডারও চুরি হয়ে গেছে। এই দেশের পুলিশের কোনো কাজই নেই। আমার এই গ্যাস সিলিন্ডার ছাড়ুন, জেলের ভেতর থেকে হুন্ডি পর্যন্ত চুরি হয়ে যায়, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। তখনই কুমারের সেই রাতের কথা মনে পড়ে, যেদিন সে ছায়া দেখেছিল। কুমার একটু দ্বিধায় পড়ে যায়, সেটা কি চোর ছিল না কোনো দেবী ছিল। এদিকে সে হায়ার অফিসার সেই সাব জেলে চলে এসেছিল। আনবু আর অর্জুনকে অনেক কথা শোনায়। আসলে কোনোভাবে জানাজানি হয়ে গেছে, সেই কমিটি মেম্বাররা জেনে গেছে জেলখানা থেকে হুন্ডি চুরি হয়ে গেছে। এতে সে হায়ার অফিসার প্রচণ্ড রেগে যায় আর বলে, তারা আমাদেরকে সময় দিয়েছে, 7 দিনের ভেতরে সেই চোরকে ধরতে হবে, নয়তোবা হুন্ডিতে যত টাকা ছিল সেই টাকাটা তোমাদের ভরতে হবে। আর এই দুটো যদি তোমরা একটাও করতে না পারো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। সেই হায়ার অফিসার যাওয়ার পরে আনবু অর্জুনকে বলতে থাকে, টাকাটা জোগাড় করব কি করে? আমি আমার সব টাকা তো সেই বই প্রিন্ট করতেই খরচ করে ফেলেছি। এখন আমার সেই বইগুলো যদি আমি বিক্রি করতে পারি তাহলে নিশ্চিত টাকা উঠে যাবে। একটা কাজ করলে কেমন হয় বলো তো? আমি যদি একটা কিনলে একটা ফ্রি এই অফারটা চালু করে দিই তাহলে বিক্রিটা মনে হয় বেশি হবে। অর্জুন বুঝতে পারে সে কেমন একজন জেলারের সাথে কাজ করছে। অর্জুনও হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। অর্জুন বাড়িতে এসেই তার মাকে বলে, তুমি চিটফান্ড থেকে যে টাকাটা তুলেছ সেটা কি আমাকে দেয়া যাবে? অর্জুনের মা রেগে যায় আর বলে, সেটা দিয়ে আমি বাড়ি রং করাবো তোমার বিয়ের জন্য, সেই টাকা আমি দিতে পারবো না। এতে অর্জুনও রেগে যায় আর বলে, ঠিক আছে, তোমার টাকা দিতে হবে না। এরপরে আবারও সেই কুবেরা ফাইন্যান্সকে কল করে। মেয়েটি বলে, আমি তো আপনাকে কতবার বলেছি প্রয়োজন না থাকলে আমাকে কল করে বিরক্ত করবেন না। তখনই অর্জুন বলে, আমার একটা লোন লাগবে। মেয়েটি একটু থতমত খেয়ে যায় আর বলে, ঠিক আছে, কালকে আপনি আধার কার্ড আর প্যান কার্ডের ফটোকপি নিয়ে চলে আসুন। পরের দিন অর্জুন সেখানেই চলে যায়। মেয়েটির নাম ছিল পুষ্পা। পুষ্পা তাকে যখনই অর্জুনের পেশা জিজ্ঞেস করে এবং জানতে পারে সে সাব জেলের একজন অফিসার, তখনই সে অর্জুনকে বলে, শুনলাম আপনাদের সাব জেল থেকে নাকি হুন্ডি চুরি হয়ে গেছে। অর্জুন বলে, আরে না না, কে বলল? সেটা একটা রিউমার। পুষ্পা বলে, সেটা সত্যি না মিথ্যা আপনারাই ভালো জানেন। আমার তো মনে হচ্ছে হুন্ডি চুরি সেই টাকাটা পোষানোর জন্যই আপনি এই লোনটা নিচ্ছেন। অর্জুন আবারও থতমত খেয়ে যায়, কারণ আসলেই তো সে সেটার জন্যই টাকা নিচ্ছিল। আর সেখানে কথায় কথায় সে জানতে পারে সেই বিঘ্নেশ যে মারা গিয়েছিল সেই ছিল এখানকার ম্যানেজার। এখন নতুন ম্যানেজার এসেছে। এদিকে দেখা যায় পুষ্পা যখন বাড়ি ফিরছিল বাসে করে, তখন সে মালতী আর সিন্ধুকেও দেখতে পায় আর চিনে যায়। তোমাদের ব্লগ তো অনেক বেশি সুন্দর হয়, আমি দেখেছি, চ্যানেলও সাবস্ক্রাইব করেছি। এতে মালতী আর সিন্ধু অনেক বেশি খুশি হয়ে যায়। মালতী বলে, ভিডিওটা তৈরি করে অনেক ভালো হয়েছে। এই বাসে তো আমরা আগেও গিয়েছি, কেউ কি আমাদের চিনতে পেরেছে? সেই ভিডিও বানানোর পর থেকেই সবাই আমাদেরকে চিনে ফেলছে। এরপরে দেখা যায় সেই একই বাসে অর্জুনও বসে পড়ে আর পুষ্পার ঠিক পেছনেই বসে। অনেক সাহস নিয়ে পুষ্পার সাথে কথা বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু তুমি রাগ করো না। আর এরপরে অর্জুন কবিতা বলতে শুরু করে। আসলে আনবু তাকে একটি রোমান্টিক বই দিয়েছিল, সেটার থেকেই কিছু লাইন সে তার হাতে লিখে নিয়ে এসেছিল আর সেগুলোই সে পুষ্পাকে বলছিল। এইসব শোনার পরে পুষ্পা শুধু লুকিয়ে লুকিয়ে হাসছিল। আসলে পুষ্পাও তাকে পছন্দ করত, কিন্তু কখনো বলেনি।
এরপরে অর্জুন অনেক সাহস নিয়ে আবারও পুষ্পার পাশের সিটেই বসে এবং সরাসরি তাকে বলে, আমার মা বিয়ের জন্য পাত্রী দেখছে, আমি চাই তুমি আমার বউ হও। এরপরে পুষ্পার ব্যাপারে সবকিছু বলে, যে সে তার ব্যাপারে সবকিছু জানে এবং তাকে সে অনেক দিন থেকে ভালোবাসে। সবকিছু শোনার পরে দেখা যায় পুষ্পাও হ্যাঁ বলে দেয়, অর্থাৎ সেও তাকে ভালোবাসে। আর সে অর্জুনের মাকে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে বলে। এতে অর্জুন অনেক খুশি হয়ে যায়। এরপরেই দেখা যায় বাস কন্ট্রাক্টর আসে টাকা নেবার জন্য, আর সেটা আর কেউ নয়, ম্যাথিউ ছিল। অর্জুন তাকে 2টো টিকিট দিতে বলে আর তার বিনিময়ে ভাঙটি টাকা দিতে বলে। তখনই ম্যাথিউ তাকে কিছু খুচরো পয়সা দেয়। পয়সাগুলো হাতে নিয়ে সে পুষ্পার সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই তার সেই হুন্ডির কথা মনে পড়ে। আর এই পয়সাগুলো দেখার পরে তার হয়তোবা কোনো কথা মনে পড়ে যায়, আর এই জন্য সে বাস থামিয়ে ফেলে। এতে ম্যাথিউ একটু অবাক হয়। সবাই যখন তার দিকে তাকিয়েছিল, অর্জুন বলে, আসলে আমি আমার বাইকটা ফেলে রেখে এসেছি। এই জন্য সে পুষ্পার কাছ থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে পড়ে। এরপরেই রাতের বেলা অর্জুন একজনের কাছ থেকে খবর পায় সেই মানির খোঁজ পেয়ে গেছে, কিন্তু সেখানে যাওয়া একটু রিস্কি। এদিকে কুমারকে দেখানো হয় তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যাবে বলে হুমকি দিয়েছে। অন্যদিকে তার যে কোনো সময় ফাঁসিও হয়ে যেতে পারে। তার রাগ তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। এখন সে কি করবে বুঝতে পারছে না। তখন তার এক বন্ধু তাকে আইডিয়া দেয় লোকাল এসআই এর কাছে চলে যাবার জন্য। শুনেছি সে অনেক ভালো মানুষ, তোমাকে সাহায্য করতে পারে। এরপরেই দেখা যায় অর্জুন আর দীনেশ চলে আসে সেই জায়গাতে যেখানে মানি লুকিয়েছিল। কিন্তু সেই জায়গাটা অর্থাৎ হোটেলটা খুবই ভয়ঙ্কর। এটা আসলে ক্রিমিনালদের জায়গা, যেখানে পুলিশে ঢুকতে ভয় পেত। কিন্তু অর্জুনের ভেতরে থাকা সিঙ্গাম জেগে উঠেছিল, এই জন্য সে পুলিশের পোশাক ছাড়াই ভেতরে চলে যায় একাই। দেখা যায় সেখানে অনেকজন ক্রিমিনাল ছিল যারা মানিকে বাঁচানোর জন্য অর্জুনের উপরে ঝাঁপিয়ে পড়ে। অর্জুন তাদের সাথে একাই লড়ে যায়, আর অনেক কষ্টে যখন সবাইকে প্রতিহত করে তখন মানি বলে, স্যার সবাইকে তো মেরেছেন, কিন্তু আমাকে ধরতে পারবেন না। এরপরেই সে পালিয়ে যায়। সেখান থেকে পালাতে পারলেও মানির ভাগ্যটা খারাপ ছিল, কারণ সে দৌড়ে এসে দীনেশ যে দোকানে বসেছিল সেখানেই চলে আসে, যার ফলে দীনেশ তাকে ধরে ফেলে। এরপরে কি হয়েছিল? সত্যি কি মানি সেই হুন্ডিটা চুরি করেছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো রহস্য? অন্যদিকে অর্জুন আর আনবু সেটা কি সমাধান করতে পেরেছিল, সেটাই দেখানো হবে এই ওয়েব সিরিজের পার্ট 2-তে। পার্ট 2-র ভিডিও আমি কিছুক্ষণ পরেই আপলোড করে দেব। আসলে এক ভিডিওতে পুরোটা এক্সপ্লেন করতে গেলে অনেক বড় হয়ে যেত, তাই 2 পার্টে এক্সপ্লেন করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কিছুক্ষণের মধ্যেই পার্ট 2-র ভিডিও আপলোড করা হবে। আশা করি ওয়েব সিরিজটি ভালো লেগেছে, তাই শেষ পর্যন্ত কি হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই পার্ট 2 দেখার চেষ্টা করবেন। এছাড়া পার্ট 1 কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।